শুধু ভারতই নয়, বর্তমানে পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত বা সবচেয়ে সমালোচিত রাজনৈতিক ব্যক্তির নাম হলো নরেন্দ্র মোদী, যে কিনা টানা 10 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। যেই নামটা অনেকের কাছে এক শক্তিশালী প্রতীক, আবার অনেকের কাছে এক বিতর্কিত বা হিংস্রাত্মক চরিত্র। আর মোদীর রাজনৈতিক জীবনটা কিন্তু বর্তমানে যেটা দেখতেছেন যে বিজেপির মতো একটা বড় দলের প্রধানমন্ত্রী, তার শুরুতে কিন্তু রাজনৈতিক জীবনটা এরকম ছিল না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে নরেন্দ্র মোদী ছোট একটি রাজনৈতিক সংগঠন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন এবং সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী হলেন, এবং কিভাবে এই নামটি পুরো উপমহাদেশের একটি আলোচিত নাম হয়ে উঠলেন, এবং সে ভারতে তার ক্ষমতা আর কতদিন টিকিয়ে রাখতে পারবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, এবং তার ভবিষ্যতে ক্ষমতা টিকিয়ে রাখতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আজকে যে আপনারা নরেন্দ্র মোদীকে বিজেপির মতো একটা বড় দলের প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছেন না, তার শুরুর জীবনটা কিন্তু ছিল তার সম্পূর্ণ উল্টো। মোদী কিন্তু ছোটবেলা থেকে আসলে রাজনীতিতে অনেক আগ্রহ ছিল, যার কারণে সেই স্কুল জীবন থেকে আরএসএস এর মতো একটি সংগঠনের সাথে পরিচিত হন। আরএসএস এর পূর্ণরূপ হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার বাংলা অর্থ হলো জাতীয় স্বয়ংসেবক সংঘ। আর এটি হলো একটা হিন্দুত্ববাদী সাংগঠনিক দল, যার কার্যক্রম 1925 সাল থেকে শুরু হয়। আর এটা কাজ করে দেশের ছাত্র এবং যুবকদের নিয়ে, যা দেশের যুবকদের হিন্দু জাতীয়তাবাদের শিক্ষা দেয়। আর এর মূল লক্ষ্য হলো ভারতকে হিন্দু সংস্কৃতিতে গড়া এবং এটিকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা। আরেকটা কথা বলে রাখি, এই সংগঠনটা কিন্তু সরাসরি রাজনীতিতে নামে না বা রাজনীতিতে কিন্তু অংশগ্রহণ করে না, কিন্তু তাদের আদর্শ এবং ভাবনাতে যারা বিশ্বাসী তাদেরকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে পাঠায়। আর এটা কিন্তু তারা গোপনে করে। যদি আরএসএস থেকে কোনো ব্যক্তি বা মানে এই আদর্শের যে লোকগুলো, তারা যদি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়, তারা কিন্তু প্রকাশ্য আরএস এর সাথে সম্পর্ক রাখে না। তো এতক্ষণ আপনারা একটা বিষয় নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন, মোদী কিন্তু ছোটবেলা থেকে একটা হিন্দুত্ববাদী সংগঠনের সাথে জড়িত ছিল, যার প্রভাব কিন্তু আজকে আপনারা সচক্ষেই দেখছেন। আর এই নরেন্দ্র মোদীকে কিন্তু আরএসএস রাজনৈতিক কাজের জন্য বিজেপিতে পাঠায়। আর নরেন্দ্র মোদীর রাজনৈতিক সবচেয়ে বড় উত্থান হলো 2001 সালে, যখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী হন। দেখুন, মোদীর রাজনৈতিক যাত্রা আরএসএস থেকে শুরু হলো, কিন্তু প্রথম বড় রাজনৈতিক উত্থান হয় গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই। আর এই মুখ্যমন্ত্রী কিন্তু তিনি আরএসএস থেকে হয়নি, উনি কিন্তু বিজেপির প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী হয়েছেন। ফেব্রুয়ারি 2002 গুজরাটের গোধরা শহরে একটি ট্রেনের কামরায় আগুন লেগে যায় এবং 59 জন কার সেবক মারা যায়, যার সবকটি ছিল হিন্দু। আর একে কেন্দ্র করে কিন্তু গুজরাটে অনেক বড় দাঙ্গা শুরু হয়। আসলে ট্রেনের যে কয়জনই মৃত্যুবরণ করেছে সকলে কিন্তু ছিল হিন্দু, যার কারণে কিন্তু এটার দায়ভার গিয়ে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয়। আর এটা থেকে প্রায় কয়েক সপ্তাহ ধরে মুসলিমদের উপর চলে নির্মম নির্যাতন, যার মধ্যে চলে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি হত্যা পর্যন্ত করা হয়। বলা হয় সেই দাঙ্গায় প্রায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে সকলেই ছিল বা অধিকাংশই ছিল মুসলিম। এই দাঙ্গার সময় কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, এই কথাটা তো আপনাদের অবশ্যই খেয়াল আছে। আর মোদীর বিরুদ্ধে অভিযোগ উঠে যে মোদীর সরকার দাঙ্গা থামাতে যথেষ্ট চেষ্টা বা উদ্যোগ নেয়নি। বলা হয় যে মোদী হিন্দুদের আবেগকে কাজে লাগিয়েছিলেন এবং মুসলিমদের প্রতি কড়া অবস্থান নিয়ে হিন্দু ভোট ব্যাংকে শক্ত করেছিলেন। অর্থাৎ তখন মুসলিমদের উপর এত নির্মম নির্যাতন চললেও মোদী কিন্তু এটা থামানোর পরিবর্তে হিন্দুদেরকে আরো উস্কে দেয় তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। আর যেহেতু এই যুদ্ধে মোদী হিন্দুদেরকে সাহায্য করছিল মুসলিমদের বিরুদ্ধে, সেহেতু কিন্তু এরপর থেকে শুধু গুজরাটে নয়, বরং সমগ্র ইন্ডিয়ায় মোদীর জনপ্রিয়তার এক টার্নিং পয়েন্ট আসে। অনেক হিন্দুরা এও বলা শুরু করে যে মোদী নাকি হিন্দুদের রক্ষক। তার উল্টো দিকে পুরো ইন্ডিয়ার মুসলিমদের কাছে সে হয়ে উঠে অবিশ্বাসজনক এক ব্যক্তি, এবং যাকে গুজরাটের কসাইও বলা হইতেছিল। আর ভারত যেহেতু হিন্দু জনসংখ্যা বেশি, তাই মুসলিমরা কিন্তু মোদীর বিরুদ্ধে এরকম কোনো পদক্ষেপ নিতে পারেনি। মুসলিমরা তার বিরুদ্ধচারণ করলেও কিন্তু এতে কোনো লাভ হয়নি। আর তখন থেকে মোদী এতটাই জনপ্রিয় হয়ে উঠে যে 2002, 7 এবং 12 টানা 3 বার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে যায়। আর এরপর সে এতটাই জনপ্রিয় হয়ে উঠে যে 2014 সালে তাকে বিজেপির প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আর 14 এর নির্বাচনে কিন্তু মোদী বিপুল ভোটে জয়লাভ করে। এরপর 2019 এবং 24 এর নির্বাচনগুলিতেও কিন্তু মোদী জয়লাভ করে, এবং আজকেও কিন্তু সে ভারতের প্রধানমন্ত্রী। তো এতক্ষণে আপনারা একটা বিষয় নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন, আজকে
মোদি একজন প্রভাবশালী রাজনীতিবিদ হলেও মোদির রাজনৈতিক যাত্রাটা কিন্তু তেরম কোনো বড় সংগঠন থেকে শুরু হয়নি। আর তার যে এত জনপ্রিয়তা এটা কিন্তু তার ভালো কোনো কর্মের কারণে হয়নি, বরং তার হিন্দুত্ববাদী ইমেজকে ব্যবহার করে এবং ভারতের সাধারণ জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সে তার রাজনৈতিক শক্তি অর্জন করেছে। আর আজকে যে তাকে শুধু মুসলিম বিদ্বেষী বা একের পর এক মুসলিমদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে দেখছেন, এটা কিন্তু তার আজকে থেকে নয়, এটা কিন্তু তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই। তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই কিন্তু সে RSS এর মতো হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল, আর সেখান থেকে কিন্তু মোদির এই মনোভাবটা তৈরি হয়েছে। তো এতক্ষণে আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়েছেন, আসলে মোদি যে আজকে ভারতে এতটা প্রভাবশালী নাম বা পুরো ভারতে তার এত জনপ্রিয়তা, এটা কিন্তু তার ভালো কোনো কর্মে নয়, সে কিন্তু শুধু সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সে জনপ্রিয়তা অর্জন করেছে। তো এখন চলেন মোদির রাজনৈতিক ভবিষ্যৎটা নিয়ে একটু আলোচনা করা যায়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না, মোদির জনপ্রিয়তার ট্রাম্প কার্ড বা ক্ষমতার উৎস কি, সেটা হলো হিন্দুত্ববাদী বা মুসলিম বিদ্বেষী ইমেজ ব্যবহার করা। কিন্তু এখন কিন্তু এই পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো। যুব সমাজের মনোভাব, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক টানাপোড়া সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় মোদির অবস্থান কিন্তু তত একটা বেশি ভালো না। চলেন সংক্ষেপে এক এক করে সবগুলো নিয়ে আলোচনা। প্রথমে মোদির ট্রাম্প কার্ডটা নিয়ে আলোচনা করা যাক। আসলে মোদির ট্রাম্প কার্ডটা কি ছিল? হিন্দুত্ববাদী কৌশলকে কাজে লাগানো। সে কিন্তু হিন্দু ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি অর্জন করেছিলেন। বিশেষ করে গুজরাট দাঙ্গার পর এই ইমেজ শুধু স্থানীয় পর্যায়ে নয়, বরং এটা কিন্তু জাতীয় পর্যায়েও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলেছে। আধুনিক শিক্ষিত যুব সমাজ ও মধ্যবিত্ত হিন্দুরা এটা বুঝতে শুরু করছে যে মোদির জনপ্রিয়তা কেবল হিন্দুত্ববাদী কৌশল বা ধর্মীয় আবেগকে ব্যবহার করে অর্জন করেছে। সে সাধারণ হিন্দুদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে তার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। তাছাড়া বামপন্থী আর সেকুলার যেই দলগুলো আছে না, তারাও কিন্তু মোদির এই চাল বুঝতে পারছে এবং তারাও কিন্তু এখন মোদির বিরোধিতা করছে। তারা এটা প্রচার করা শুরু করছে যে মোদি নীতির নামে ধর্মীয় বিভাজন এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করছে, বিশেষ করে মুসলিমদের কথা তো না বললেই নয়। আর এই ব্যাপারে কিন্তু থেলাপতি বিজয় তার এক রাজনৈতিক প্রচারণায় বলেছে, আপনি কি মানুষের জন্য কাজ করতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন, নাকি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে কাজ করার জন্য আসছেন? তো এখন বলা যায় যে মোদির জনপ্রিয়তা বা ক্ষমতার মূল যে ট্রাম্প কার্ড হিন্দুত্ববাদ, এটা কিন্তু এখন আর জনগণ খাচ্ছে না। এখন চলেন একটু অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বেকারত্ব নিয়ে আলোচনা করা যাক। ভারতে বর্তমানে প্রায় 5.2% মানুষ বেকার এবং শিক্ষিত বেকারদের মধ্যে শহরে প্রায় 18.8% এবং গ্রামে প্রায় 13.8% মানুষ বেকার। আর শিক্ষিত যুবকরা কিন্তু চাকরি না পেয়ে হতাশ, যা সরকারের প্রতি অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এতে কিন্তু মোদির জনপ্রিয়তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। আর এই বেকারত্ব কিন্তু মোদি সরকারের জন্য সামনে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ বেকারত্ব সমস্যার সমাধান যদি না করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে দেশের জনগণের আস্থা অর্জন করা কঠিন হয়ে যাবে। এখন চলেন ভারতের অর্থনীতির দিক নিয়ে একটু আলোচনা করা। আজ ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ, কিন্তু এত বড় অর্থনীতির দেশ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মাথা পিছু আয় খুব কম, মুদ্রাস্ফীতি বাড়ছে, বেকারত্ব বাড়ছে, ধনী গরিবের ফারাকও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আর এই অবস্থায় কিন্তু সাধারণ মানুষ মোদী সরকারের প্রতি খুবই হতাশ, বিশেষ করে যে যুব সমাজগুলো আছে তারা কিন্তু অর্থনৈতিক এই দিক নিয়ে খুবই হতাশ। আর এতে করে কিন্তু মোদির জনপ্রিয়তার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তাছাড়াও ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ এবং ভারত কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দেশও। ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দেশ হলেও কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এমনকি বাংলাদেশের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক খুব একটা এখন ভালো না। আর প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক টানাপোড়ায় ভারতের অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়ছে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। আসলে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক টানাপোড়া হলে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আকৃষ্ট কম হয়। আসলে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু সবসময় একটা স্থিতিশীল পরিবেশ চায়। আর বর্তমানে ভারতের রাজনৈতিক অনিশ্চয়তা, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক টানাপোড়া সবকিছু মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এক প্রকার দ্বিধার মধ্যে পড়ে গেছে। আর আপনারা তো একটা বিষয় ঠিকই জানেন, যদি বিদেশি বিনিয়োগ কমে যায় তাহলে কিন্তু একটা দেশের কর্মসংস্থানও কমে যায়। আর যদি একটা দেশের কর্মসংস্থান কমে যায় তাহলে সেই দেশে কিন্তু বেকারত্ব বেড়ে যায়। আর ভারতে কিন্তু এটাই বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আর ভবিষ্যতে মোদির জন্য এই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো বলাই যায় যে যুব সমাজের মনোভাব, রাজনৈতিক অনিশ্চয়তা, বেকারত্ব, অর্থনৈতিক সংকট এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক টানাপোড়ায় মোদি সরকারের জন্য সামনের দিনগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জিং হতে যাইতেছে। তো দেখা যাক মোদি সামনে এই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে পারে কিনা, আর এটা কিন্তু সময় বলে দিবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি মোদির রাজনৈতিক উত্থান, মোদির জনপ্রিয়তার আসল কারণ এবং মোদি ভবিষ্যতে কতদিন তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে, এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।